নমস্কার। আপনারা এইটুকু তো বুঝে গেছেন যে ভিডিও শুরুতে যে আমি কোন বিষয়টার ওপর আজকে কথা বলতে চলেছি বা কেন বলছি। আমি এটার চর্চা করছি বা শিখছি বলেই কি তাই? সেটা না। কিন্তু হ্যাঁ, আমিও চাইবো যে সকলেই শাস্ত্রীয় সঙ্গীতটাকে অবশ্যই রপ্ত করার চেষ্টা করো বা করুন। কিন্তু এখনই যদি আমি সকলেকে বলি না বা ম্যাক্সিমাম স্টুডেন্টকে বলি বা যিনি ভাবছেন যে আমি একটু গান বাজনা চর্চা করব বা শিখছে অলরেডি, সে লাইট মিউজিক হোক যাই হোক, আমি যদি তাকে গিয়ে হঠাৎ করে গিয়ে বলি না ঠিক আছে এই গানগুলো শিখছো শেখো, খুবই ভালো, কিন্তু নিজেকে আরও দক্ষ করে তুলতে, আরও তৈরি করতে একটু ক্লাসিক্যালের চর্চা করো বা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করো, তখনই তাদের রিয়াকশানটা না দেখার মতো হয় যে তারা বাপরে শাস্ত্রীয় সঙ্গীত শিখবো, আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না, অনেক শক্ত। কিন্তু এই ব্যাপারটা কি আসলেই কি তাই? এখন এই যে শব্দটা শাস্ত্রীয়, শাস্ত্রমত, তো এখানে আমাদের একটা ধারণা হয়ে যায় বা জন্মে গেছে বা জন্মে যায় যে এই শব্দটা যেখানে চলে আসছে সেই ব্যাপারটা মোটেই সহজ না অন্যান্য বিষয়ের মতো। এখন যদি আমি বলি যে কোনো বিষয় সহজ নয়, কোনো বিষয় শক্ত নয়, কোনো বিষয় সহজ ততক্ষণ নয় যতক্ষণ না আমি ওটাকে বোঝার চেষ্টা করব, ওটা পিছনে আমি সময় দেবো, ওটাকে জানার চেষ্টা করব, ততক্ষণ অবধি সেই জিনিসটা সহজ হবে না। ঠিক আছে? আবার কোনো জিনিস আমাদের কাছে তখনই মনে হবে যে না এটা শক্ত নয়। কেন? কারণ এই জিনিসটাকে আমি বুঝতে শিখেছি, জানছি যে ব্যাপারটা কি। তো সেই দিক দিয়ে যদি আমি খুব সহজেই বোঝাই যে প্রথমত বেশি না, আমি আমি 6টা মাস চেয়ে নিচ্ছি তোমাদের সকলের কাছে যে এই ভেবে এই মেন্টালিটিটা প্রথমে একটু নিজের মধ্যে আনো যে হ্যাঁ আমি এটাকে শিখবো। প্রথমত এখানে অপশানটা রেখো না যে আমি এটাকে শিখবই না বা দেখি কি হয়। প্রথমত এই মেন্টালিটিকে আনো যে হ্যাঁ আমি শাস্ত্রীয় সঙ্গীত শিখবো। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে কি, এটাকে একটু লাইটলি নেওয়ার চেষ্টা করি যে আমি আমি ভুলে যাই যে কি আছে বাদি সম্বাদি আরোহ অবরোহ জাতি গাওয়ার সময় যা যা কিছু সব হয় ক্যারেক্টার আমি ভুলে যাচ্ছি, গ্রামার আমি সব ভুলে যাচ্ছি। আমি জাস্ট এটাকে এইভাবে ভাবি যে এটাও অন্যান্য গানের মতোই, এটাও এটাও একটা সঙ্গীতই হচ্ছে, আর আর বিশেষ কিছু না। এটাও এটাও এক প্রকারের গানই হচ্ছে, তাদের ক্যারেক্টার একরকম, এটার ক্যারেক্টার একরকম। শুধু মেন ডিফারেন্স কোথায় হয়ে যাচ্ছে যে লাইট মিউজিক যেগুলোকে বলছি, রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি বা যা কিছু বলিউডের গান হোক যাই হোক, সেটার একটা লিমিটেশন থাকে, তাতে পূর্ণ স্বাধীনতা থাকে না। কিন্তু এইখানে এই গানে এই সঙ্গীতের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা আছে। পূর্ণ স্বাধীনতা অর্থাৎ কেমন? আমি গানটাকে আমার নিজের মতো করে গাইতে পারবো, নিজের মতো করে এটাকে আমি গুছিয়ে নিতে পারবো। এইবার সমস্যা হয়ে দাঁড়ায় এই স্বাধীনতাতে। এবার কেমন সমস্যা? আজ যদি আমি কাউকে বলি, ধরে নেওয়া যাক যে কোনো স্টুডেন্ট, সে হয়তো তার স্কুল লাইফ পাস করে এবার কলেজে যাচ্ছে। এবার কলেজে কি হয়, আমি যদি ক্লাস করছি কি না করছি সেখানে টিচার কাউকে কমপ্লেন করতে যাবে না, পারবেও না, আসবেও না যে তুমি ক্লাস করছো কি করছো না, কেন করছো না, তোমার গার্জেন কল হবে। কলেজে এইসব ব্যাপার নেই। আমি কি ড্রেস পরে যাব, কোনো বাধ্যবাধকতা নেই, কোনো লিমিটেশন নেই, পুরো ফ্রিডম। সেইখানেই ব্যাপার হচ্ছে মেন যে আমি নিজেকে এই স্বাধীনতাটাকে রেখে কতটা নিজেকে গুছিয়ে নিয়ে এগিয়ে যেতে পারছি। আমি যদি এই স্বাধীনতাকে ঠিক মতো ব্যবহার করতে পারছি তবে আমি আরও বেশি গ্রো করতে পারবো, ডেভেলপ করতে পারবো নিজেকে। যদি পারছি না দেন হবে না। ঠিক এই জায়গাতে আসছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বা শাস্ত্রীয় সঙ্গীত, যে যখন আমরা এইটার চর্চা করছি না, এত এত কিছু ভেরিয়েশনস আছে, এত কিছু জানার আছে এটাতে না, এমন মনে হবে যে আজ যদি কোনো রাগের চর্চা আমি শুরু করলাম, তো 5 বছর পরেও গিয়ে যদি সেই রাগটাকে আমি গাই, তখনও মনে হবে যে না আরও অনেক কিছু জানার আছে, অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বোঝার দরকার আছে এখনো, যেটা লাইট মিউজিকে থাকে না। কারণ ওখানে একটা পার্টিকুলার একটা সেম প্যাটার্ন ফলো হয়।
বাট শাস্ত্রীয় মিউজিকে সেটা নয়, সেটা একদমই না। ঠিক আছে, তো এখন আমরা অনেকে এই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করি না বা করতে চাই না বা করতে ভয় পাই, তার একটা মেন রিজন এটাও যে এই সঙ্গীতটাকে চর্চা করতে গেলে না অনেক খাটতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। ঠিক আছে, তো এই সব করলে তারপর গিয়ে এই বিষয়টার ওপর একটু হলেও দখল আনা যায় বা রপ্ত করা যায়। কিন্তু এখন বাস্তবে যেটা হয়ে গেছে যে সঠিক গুরু পাওয়া বা সঠিক শিক্ষক পাওয়া, যিনি এই বিষয়ে রপ্ত হবেন এবং যে পদ্ধতিগুলো আছে, সঠিক পদ্ধতিগুলো আছে, সেইগুলো কোনো স্টুডেন্টকে শেখাবে বা বোঝাবে যে কি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, কি শাস্ত্রীয় সঙ্গীতটা কি, কেন তুমি এটাকে চর্চা করবে, কেন শিখবে, কিভাবে কিভাবে গাইবে, কিভাবে নিজেকে ডেভেলপ করবে, কিভাবে তোমার গায়কিকে আরও বেশি ভালো করতে পারো, কিভাবে তুমি সুরের যে নলেজটা হয় সেটাকে আরও কীভাবে বুঝতে পারবে, কিভাবে তুমি তোমার কানকে তৈরি করতে পারবে। এই এত কিছু জানার বিষয় লাইট মিউজিকে কোথায় কোথায়? এবার এই যে এত কিছু বিষয়গুলো, এইগুলোকে সঠিকভাবে আগে আমি নিজে রপ্ত করতে পারবো, আমি নিজে কনফিডেন্ট পাবো নিজের অভ্যাসের ওপর, নিজের প্র্যাকটিসের ওপর, তবে না আমি গিয়ে সামনের জনকে শেখাবো। তো এই জিনিসটা আজকাল খুবই কম দেখতে পাওয়া যায়, যে সঠিক গুরুর খোঁজ পাওয়া খুবই খুবই মানে দুষ্কর বলা যেতে পারে, যেটাকে পাওয়া যায় না। যার জন্য কি হচ্ছে, অনেকে এই জিনিসটাকে ঠিক মতো বুঝে উঠতে পারছে না, একটা ভুল ধারণার সৃষ্টি হয়ে যাচ্ছে, বা অনেকের মনে হচ্ছে আমি তো বছরের পর বছর শিখে যাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, এবার শুধুমাত্র দোষ একতরফা থাকে না, যে আমি শুধু স্টুডেন্টকেই বলবো যে তুমি কেন প্র্যাকটিস করছো না। স্টুডেন্টকে যদি আমি বলি যে প্র্যাকটিস করছো না, স্টুডেন্টও যদি ঘুরিয়ে বলে যে গুরুজি আপনি তো ঠিক মতো দেখাতে পারছেন না, বা স্টুডেন্টও তো এটা মনে হতে পারে না যে আমি যার কাছে শিখছি তিনি হয়তো আমাকে ঠিকভাবে গাইড করতে পারছেন না বা বোঝাতে পারছেন না। তো এটা শুধুমাত্র স্টুডেন্টের রেসপন্সিবিলিটি না, একটা টিচারেরও রেসপন্সিবিলিটি। বা আমি যদি কাউকে শেখাচ্ছি, তো আমি আগে নিজেকে অবশ্যই প্রশ্ন করবো যে আমি কতটা নিজে তৈরি, বা কতটা আমি নিজের ওপর কনফিডেন্ট, নিজের প্র্যাকটিসের ওপর কনফিডেন্ট যে আমি কাউকে ক্লাসিক্যাল মিউজিক শেখাতে চলেছি বা শেখাচ্ছি। ঠিক আছে, তো আমি নিজে বলছি আমার 25 বছরের অভিজ্ঞতার ওপর বেস করে, ক্লাসিক্যাল মিউজিক যেটা আছে না, সব কিছু ডিপেন্ড করছে আমি ব্যাপারটাকে কেমনভাবে নিচ্ছি, আমার থিঙ্কিংয়ের ওপর ডিপেন্ড করছে। আমি যদি পজিটিভ থিঙ্কিং রেখে এগোতে পারি, আমি বলছি যদি আমি শাস্ত্রীয় সঙ্গীত গাইতে পারি, দেন তোমরাও বা আপনারাও অবশ্যই পারবেন। শুধু জিনিসটাকে, এই সঙ্গীতটাকে, এই যে ক্যারেক্টারটা আছে এটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে, একটু সময় দিতে হবে, আর কিছুই না। আমি সকলকে অনুরোধ করি, রিকোয়েস্ট করি, আগেও করে এসেছি, আজও করছি, ইন ফিউচারও আমি করব, যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা আগে অবশ্যই করো, অবশ্যই করো। অ্যাটলিস্ট বেসকে রেডি করো শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে। ঠিক আছে, একবার যদি এর চর্চা করতে শুরু করে দাও না, আমি হয়তো বলে বোঝাতে পারবো না যে এটার প্লাস পয়েন্ট কি আছে, শুধু কি নয়, কি কত রকমের কি আছে, সব কিছু হয় না, আমি বলে বোঝাতে পারবো না। যেমন এই যে এখানে আমার স্পিকারে তানপুরা বাজছে, এতে প্র্যাকটিস করা আর এই জিনিসে প্র্যাকটিস করা, এটা যতক্ষণ না তোমরা নিজেরা করে দেখবে এর ডিফারেন্সিয়েট তোমরা করতে পারবে না। আমি বলে তোমাদেরকে করাতে পারবো না, বোঝাতে পারবো না যে দুটোর মধ্যে কতটা পার্থক্য আছে। এই জিনিসটাকে যখনই তোমরা নিয়ে বসবে, যখনই তোমরা এটাকে মাঝখানে এর ওপর চর্চা করবে না, আমি বলছি যেমন তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ, তোমাদের কথা বলার ধরন, তোমাদের থিঙ্কিং, তোমাদের সুর লাগানো পুরো চেঞ্জ হয়ে যাবে। এটা এতটাই পাওয়ারফুল একটা ইনস্ট্রুমেন্ট। ঠিক তেমনই শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে, যতক্ষণ তোমরা এটা চর্চা করছো না বা যতক্ষণ একে বোঝার চেষ্টা করছো না, প্রথমে ধৈর্য হারিয়ে ফেললে চলবে না। একবার আমার উপর বিশ্বাস রেখে একবার শুরু করো, আমি কথা দিচ্ছি পুরো ধারণা বদলে যাবে। প্রথমত হচ্ছে কারোর ওপর ডিপেন্ড হতে হবে না, যে আমি আজকে এই গানটা করতে চলেছি, বা ওখানে আমি সাপাট আছে ওটা কীভাবে করবো, হরকত আছে কীভাবে করবো, মুড়কি আছে কীভাবে করবো, বিট অফ বিট কীভাবে যাব, কারোর দরকার পড়বে না। ক্লাসিক্যাল মিউজিকের ক্ষমতাটা এই জায়গাতে, যেটা লাইট মিউজিকে একদমই নেই। ঠিক আছে,
তো বেশি কিছু বললাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বলার আছে এই টপিকটার ওপর, কিন্তু জানি না ভিডিওটা কতটা বড় হয়ে যাবে, যার জন্য আমি এটাকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ।